শুভ অপরাহ্ন। দ্রোহযাত্রা মনে করে যে সমাজ রাষ্ট্রে নানান প্রশ্ন হাজির থাকা উচিত এবং এই প্রশ্নের মুখোমুখি হবেন আমাদের রাজনীতিবিদগণ। আমরা জানি যে রাজনীতি আমাদের জীবন নিয়ন্ত্রণ করে, কিন্তু আমরা আমাদের উন্নত রাজনীতি নির্ধারণ করতে চাই। এই আলোকেই দ্রোহযাত্রার আজকের এই লাইভ টক শো। আমাদের এখানে উপস্থিত আছেন সাবেক দুজন তারকা ছাত্র নেতাই আমরা বলবো এই অঞ্চলে, যারা 90 স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের মধ্য দিয়ে নিজেদেরকে তৈরি করেছেন। এবং সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে যে মূলধারার রাজনীতিতে যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন, নোয়াখালী জেলা বিএনপির সম্মানিত সভাপতি আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব মাহবুব আলমগীর আলো। আমাদের মাঝে উপস্থিত আছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক আরেক তারকা ছাত্রনেতা সাবেক সভাপতি এবং এই নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব হারুনুর রশিদ আজাদ। আমাদের মাঝে এই আড্ডা এবং আলাপে তরুণ প্রজন্মের দুজন প্রতিনিধি আমাদের সাথে আছেন। সেটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র সর্দার মাহমুদুল হাসান দুর্জয়, আছেন নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আফজাল হোসেন সরণ। আপনারা যারা আমাদেরকে শুনছেন এবং লাইভের মধ্য দিয়ে যারা আমাদেরকে শুনছেন, আপনাদের সকলকে শুভ কামনা জানিয়ে আমরা আজকের এই লাইভ টক শো শুরু করছি। আমি প্রথমেই জনাব মাহবুব আলমগীর আলো ভাইয়ের কাছে একটা প্রশ্ন নিয়ে যাব যে আলো ভাই, আপনাকে দীর্ঘদিন আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা বলতো যে আপনি মুকুটহীন সম্রাট। তো দীর্ঘদিন পরে আপনি এখন দলের দায়িত্বে আছেন, আপনার অনুভূতিটা একটু বলেন, কেমন লাগছে আপনার কাছে? একটা বিশ্বাস থেকে এক সময় ছাত্র রাজনীতির প্রতি স্কুল জীবনে ঢুকে পড়ি। তখন থেকেই এই রাজনীতির প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হয়ে পড়ি। বাংলাদেশি জাতীয়তাবাদের মহান স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি যখন সৃষ্টি হয়, তখনই আমরা সবেমাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমরা কলেজ জীবনে পদার্পণ করতে যাব। ঠিক সেই মুহূর্তে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ১৯ দফা ভিত্তিক বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিক যে দলটি আজকে সারা বাংলাদেশে সমর্থিত, সাধারণ মানুষের আস্থা এবং ভরসার স্থল, সেই দলের প্রতি আস্তে আস্তে ঝুঁকে পড়ি। ছাত্র রাজনীতিতে আমরা তখন ঝুঁকে পড়েই এরকম একটা স্বাভাবিক অবস্থা ছিল না, তখন ছিল একটা অস্বাভাবিক অবস্থা। তখন ছাত্র রাজনীতির প্রতি মানুষের একটা বীতশ্রদ্ধাই করতে গেলে এসেছিল। কারণ ১৯৭১ সালে যে মানুষ স্বপ্ন নিয়ে এদেশ মুক্তিযুদ্ধ করেছিল, জিয়াউর রহমানের ডাকে সেদিন যারা এই মুক্তিযুদ্ধ করেছিল, দেশ স্বাধীন হয়েছে, দেশের মানুষ একটি দল ক্ষমতায় এসেছিল, সেই আওয়ামী লীগের কাছে যে আশা করেছিল সেই আওয়ামী লীগ সেটা দিতে ব্যর্থ হয়েছে। আজকে যাই বলুন না কেন, কয়েক লক্ষ মানুষ সেদিন মারা গিয়েছিল, অনেক নারী সেদিন তার সম্ভ্রম হারিয়েছিল, অনেক ছাত্র তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই স্বাধীনতার জন্য। স্বাধীনতার সুফল আমরা সেদিন পাই না। তাই আমি বলবো, স্বাধীনতার সুফল না পাওয়ার কারণেই বিগত ১৭ বছর যেরকম একটা ফ্যাসিবাদ দেশে কায়েম হয়েছিল, ঠিক তদ্রূপ তখন একদলীয় শাসন ব্যবস্থা এই দেশে কায়েম হয়েছিল শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে। আজকে তাই আমরা বলবো, সেদিন মানুষ এমনিভাবে আস্তে আস্তে বিক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে একটি গণজাগরণ সৃষ্টি করে। আর তখনই এই পট পরিবর্তন হয়। ১৯৭৫ সালে এই ১৫ই আগস্ট
আর তার পরবর্তী জীবনে আপনারা জানেন অনেক চড়াই উতরাই করে রাজনীতিতে জিয়াউর রহমান যেমনিভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েই উনি ক্ষান্ত হন নাই, উনি সম্মুখভাবে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। একটু আমি আপনাকে থামাই, বলেন। যে অনেকগুলি প্রশ্ন আমরা আপনাদের কাছে করতে পারি। হ্যাঁ, আমি যে কথাটা স্পেসিফিক বলতে চেষ্টা করি যে দীর্ঘদিন পরে আপনি একটা নেতৃত্বে এসেছেন, 6 মাস হলো নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক। এই অনুভূতিটা আপনি এক কথায় ব্যক্ত করেন। আমরা আপনার কাছে অনেকগুলি প্রশ্ন নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আসলে আমরা ছাত্র রাজনীতি করে আসছি, আজকে ৪৫ বছর আমার রাজনৈতিক জীবন। আমি মনে করি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে যে দলটি তৈরি হয়েছিল, আমরা ১৯ দফা ভিত্তিতে যে দলটি সৃষ্টি হয়েছিল, সেই দলের তৃণমূলের একজন কর্মী দীর্ঘ ৪৫-৪৬ বছরের মাথায় এসে আজকে নোয়াখালী জেলার সর্বোচ্চ পদ যাকে বলে আহ্বায়ক আমি হতে পেরেছি। আমি এর আগে আর অন্য কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না, আমার এই দল থেকে সৃষ্টি হয়েছে। আমি এই দলের আজকে এখন পরিপূর্ণভাবে আমি বলতে পারি যে আমি এই দলের একজন কর্মী হিসাবে আজকে আমি নোয়াখালী জেলার দায়িত্ব পেয়েছি। জেলার আহ্বায়ক হিসাবে আমাকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি সেই জন্য তার প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি আমার এই ৬ মাসে আমরা, আপনি যে প্রশ্ন করলেন, ৬ মাসে আমরা খুব ভালোভাবে, আমি মনে করি আমার সদস্য সচিব হারুন রশিদ আজাদ এবং আমার যুগ্ম আহ্বায়ক ABM জাকারিয়া এবং অন্যান্য যারা সদস্য আছেন তারা এটা খুব ভালোভাবে এনজয় করেছে। এনজয় করার কারণ হলো আমাদের মধ্যে, আমি এবং বিশেষ করে আমাদের হারুনের মধ্যে একটি সমন্বয় আছে। সেই সমন্বয়টাই হলো এই যে আমরা সমন্বয় করে একটা জিনিস দেখিয়ে দিতে চাই যে আমরা যে আদর্শে অনুপ্রাণিত হয়ে এই নোয়াখালীতে আমরা এই দলটা সৃষ্টি করেছিলাম ছাত্র দল থেকে, আমরা তার একটা ব্যাপ্তি, আমরা তো আর চিরদিন থাকবো না, আমাদের দল মানুষের কাছে একটা সমাদৃত হবে। আজকের এই অনন্য অনুষ্ঠানটাই আমাদের তার প্রমাণ। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে। আমি এবার জনাব হারুন রশিদ আজাদ সাহেবের কাছে আসব। উনিও অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে মেইন স্ট্রিম পলিটিক্সে বিরোচিতভাবে প্রত্যাবর্তন করেছেন। আপনারা জানেন যে দলীয় কাঠামোর বাইরে নানা কারণেই ওনাকে থাকতে হয়েছে। এই যে ফিরে আসা, এটা আমরা বলবো যে এটা বিরোচিতভাবে ফিরে আসা, এই ফিরে আসার অনুভূতিটা যদি আপনি বলেন। ধন্যবাদ পলাশকে আজকের এই অনন্য সুন্দর অনুষ্ঠানটি আয়োজনের জন্য। আপনারা অনেকে জানেন ১৯৮৩ সাল থেকে আমি জাতীয়তাবাদী ছাত্রদলের একটা ওয়ার্ড লেভেলে, প্রান্তিক লেভেলের কর্মী থেকে রাজনৈতিক ধারাবাহিকতার মধ্য দিয়ে আমি আজকে এই পর্যায়ে আছি। মাঝপথে আমি হোঁচট খেয়েছি, সেটি অনেক তিক্ত অভিজ্ঞতা, সেদিকে আমি যাব না। আমি আজকে মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আমি তাকে আমার রাজনীতি করার আকাঙ্ক্ষা, আমি 2টা পত্র দিয়ে তাকে অবহিত করেছি, তিনি সাথে সাথে সাড়া দিয়েছেন, আমাকে ডেকেছেন এবং দলের কাজ করার জন্য নির্দেশনা দিয়েছেন। তারই ফলশ্রুতিতে এই বর্তমান সনের 2000 ফেব্রুয়ারি সালে আমাদের আলোবাইকে আহ্বায়ক করে আমাকে মেম্বার সেক্রেটারি করে জেলা বিএনপির একটি কমিটি উপহার দেওয়া হয়। এই জন্য আমি আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের, আপনারা জানেন আমি কলেজ ছাত্রদলের দায়িত্ব পালন করেছি, জেলা ছাত্রদলের দায়িত্ব পালন করছি, আমি ছাত্রদলের কেন্দ্রীয় জিলিএস কমিটির সদস্য ছিলাম, নোয়াখালী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম, 2 মেয়াদের সভাপতি ছিলাম, জেলা বিএনপির 2 মেয়াদের সেক্রেটারি ছিলাম। এখন আবার আমাকে মাঝখান দিয়ে, আমি আগেই বলেছি আমি এটাকে হোঁচট খেয়েছি বলবো, যদি প্রকৃত সত্য ঘটনা বলতে গেলে এটা একটা তিক্ত পরিবেশ তৈরি হবে, সেজন্য আমি সেদিকে যাব না। তো যাক, আমি আমাদের এখন এই কমিটির মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীদের যে প্রত্যাশা, বিশেষ করে আমাদের উপজেলা পৌরসভা এবং ওয়ার্ড লেভেলে, আমরা চাই এই জাতীয়তাবাদী দলের একটি দুর্গ হচ্ছে নোয়াখালী, সমৃদ্ধ অঞ্চল। বিশেষ করে বগুড়ার পরে বাংলাদেশের রাজনৈতিক সচেতন মানুষ মনে করে
যে বগুড়ার পরেই কিন্তু এই নোয়াখালী অঞ্চলটি বিএনপি অধ্যুষিত অঞ্চল। আমরা চাই আমাদের যে কমিটি উপহার দেওয়া হয়েছে এবং আমি যে দায়িত্ব পালন করছি, আমরা অত্যন্ত সততার সাথে নিষ্ঠার সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করব এবং বিএনপির এই যে ঐতিহ্য নোয়াখালী জেলা এই অঞ্চলে আমরা সেটাকে সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা সমুন্নত রাখবো, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আমরা আরও প্রশ্ন নিয়ে আপনার কাছে আসব। আমাদের কাছে দুইজন শিক্ষার্থী আছেন, আমরা ইতিমধ্যেই বলেছি আমাদের নবীপ্রবী নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র সর্দার মাহমুদুল হাসান দুর্জয়। আমি দুর্জয়ের কাছে জানতে চাই যে 5ই জুলাই পরবর্তী বাংলাদেশ একটা বাকবদলের বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে একটা চরম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই পরবর্তী বাংলাদেশ নিয়ে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে আপনারা আসলে ভাবছেনটা কি? ধন্যবাদ। আসলে 5ই আগস্ট বা 36শে জুলাই আমাদের জাতীয় জীবনে একটি ইতিহাসের বাকবদলকারী ঘটনা। তো এটা আমাদের জাতীয় একটা ঘটনা হিসেবে ইতিহাস লেখা থাকবে হয়তো। তো আমি যে জেনারেশনের প্রতিনিধিত্ব করি, যেমন আমরা যারা 2000 সালে জন্মগ্রহণ করতে বা জেনজি যাদেরকে বলে আর কি কোটা, আমরা আমাদের শৈশব থেকেই মূলত বাংলাদেশের একজন রাজনৈতিক সংকটের বিরুদ্ধে আমাদের বেড়ে ওঠে। 1/11 থেকে আমার মনে আছে, আমি যখন ক্লাস 2-এ পড়ি তখন 1/11 সরকার আসলো। তারপর থেকে তো বাংলাদেশের সুষ্ঠু ধারার কোনো রাজনৈতিক পরিবেশ ছিল না, এবং রাজনীতির সাথে সমাজের একটা সংযোগ সবসময় থাকে। রাজনীতি ভালো না হলে আসলে সোসাইটি ভালো হতে পারে না। আমরা একটা জেনারেশন গড়ে উঠছি একটা হতাশা এবং একটা অস্থিরতার বিরুদ্ধে। এটার ফলে আমাদের যে মনোজাগতিক বিকাশ এবং সামাজিক আর্থসামাজিক বিকাশ এটা ঠিক মতো হয় নাই। তো আমরা একটা ফার্স্টেশন জেনারেশন বা অনেকেই বলা যায় অ্যাংরি জেনারেশন, এটাই আমাদের গড়ে ওঠা। তো আমরা 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন, তার পরবর্তীতে কুঠা আন্দোলন, তার পরবর্তীতে 5ই আগস্টের মধ্য দিয়ে যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা রাজনৈতিক মুক্তি হয়েছে আর কি, আমাদের ধরা যায় আর কি, যার মধ্যে দিয়ে একটা জেনারেশন রাজনৈতিক মুক্তি দিয়ে আসছি আমরা। 5ই আগস্ট আমাদের যে তরুণ প্রজন্ম যে প্রত্যাশা ছিল যে একটা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ বা একটা রাজনৈতিক স্থিতিশীলতা বা অর্থনৈতিক যে স্থির অবস্থা এবং একটা জীবনের নিশ্চয়তা, আমাদের জেনারেশনের ম্যাক্সিমাম মানুষই আমাদের প্রজন্মের একটা বড় অংশ দেখা যায় বিদেশমুখী হয়ে গেছে। কারণ এই দেশটা আসলে বসবাসের উপযুক্তই না। এখানে সাম্য, মানবিক মর্যাদা বা সামাজিক যে মূল্যবোধ, এটার একটা অধপতন ঘটছে। এখানে একটা মৎস্যান্যায় অবস্থা বিরাজ করছে দীর্ঘদিন। তো যার ফলে একটা বড় অংশই সবসময় বিদেশমুখী ছিল। কিন্তু আমরাই কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময় আমরা বলছিলাম যে বিকল্পকে তুমি আমি আমরা। তো এই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের মতো বহু তরুণ ছাত্র জনতা রাস্তায় রক্তের বিনিময়ে আমরা মূলত একটা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটাইতে পারছি। তার ফলে আমাদের একটা প্রত্যাশার বিপ্লব কিন্তু ঘটে গেছিল যে আমরা হয়তো অনেক ভালো কিছু করবো, আমরা একটা রাষ্ট্রকে বদলে দিব বা এক ধরনের যে এই যে আমাদের যে এটা তো হয়েছে একটা গণ অভ্যুত্থান ডেফিনেটলি, কিন্তু আমাদের একটা আকাঙ্ক্ষার বিপ্লব হয়েছে। আমাদের বিপ্লবী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা একটা রাষ্ট্রকে গড়ে তুলবো নিজের মতো করে, বা যেটা স্বাধীনতার 54-50 বছরে হয় নাই, এটা আমরা করবো। কিন্তু জি আকাঙ্ক্ষার কথা বললো, এটা একটা মতভেদ আছে যে জুলাই বিপ্লবকে আমরা বিপ্লব বলবো কিনা, নাকি এটা একটা গণ অভ্যুত্থান। আমার প্রশ্ন নতুন প্রজন্মের প্রতি সমাজ রাষ্ট্রে একটা সমর্থনের কারণে এই বিপ্লবটা সফল হয়েছে আমরা মনে করি, কিন্তু এই বিপ্লবের মালিকানা দাবি করে জাতিকে যে আবার বিভক্ত করা হচ্ছে, এই বিষয়ে আপনারা কি বলবেন? বিপ্লবের অর্থ ওয়েস্টিনে নাস্তা করা? বিপ্লব কি আমরা উচ্চবিলাসী ক্ষমতা কাঠামোর কাছাকাছি যাওয়ার জন্য করেছেন আপনারা? আমরা এই বিষয় নিয়ে আপনাদের বক্তব্য। আসলে এই যে আমাদের জুলাই আপরাইজিং, কেউ কেউ মতাপেক্ষা জুলাই রেভলিউশন বলে, এটা নিয়ে অনেক মতদ্বন্দ্ব থাকতে পারে। তবে যদি প্রকৃত অর্থে আমি একটা বিপ্লব ধরতে চাই, একটা বিপ্লবের দরকার আমার বিপ্লবী ইস্তিহার। আর অবশ্যই আমি যদি বিপ্লবটা আমার পজিটিভ কোনো ইম্প্যাক্ট ফলাইতে চাই আমার সমাজে, সেটার দরকার একটা র্যাডিক্যাল চেঞ্জ। আমার জুলাই অভ্যুত্থান করছে 2024-এর জুলাই মাসে।
আমি 2025 এসে বলতে পারবো না যে এটা একটা বিপ্লব হয়েছে কি হয় না। আমি যদি আরো 10 বছর পরে চিন্তা করতে পারি যে এই 10টা বছরের মধ্যে আমার দেশের যে আমলাতান্ত্রিক কাঠামো আছে বা রাষ্ট্রতান্ত্রিক কাঠামো আছে, এর মধ্যে একটা আমূল পরিবর্তন আসছে, একটা রেডিক্যাল চেঞ্জেস আসছে, যার ফলে আমার দেশের জনগণের মান উন্নয়ন হয়েছে, তখন আমি একটা বিপ্লব বলতে পারবো। কিন্তু আমি যদি সামগ্রিকভাবে বলতে যাই জুলাইতে বিপ্লব হয়েছে না হয় নাই, অভ্যুত্থান হয়েছে কি হয় না, এটা আসলে আমাদের কাছে ম্যাটার করতেছে না। আমি যদি বলি 71-এ আমাদের দেশের জন্ম হয়েছে, কিন্তু আমি যদি 71-কে এককভাবে যদি মহিমান্বিত করি, সংজ্ঞায়িত করি, তাহলে 71-এর কোনো মহিমা নাই। আমার 71-এর পিছনে 69-এর গণ অভ্যুত্থান আছে, 52-র ভাষা আন্দোলন আছে, আমার তিতুমিরের বাঁশের কেল্লা আছে। আমার সব কিছুকে স্বীকৃত দিতে হবে। আর যদি আমি বিপ্লবের কথা বলি, আসলে বিপ্লবের তো কোনো স্পেসিফিক স্টেক হোল্ডার থাকার কথা না বা থাকা উচিত না। বিপ্লব যখন একটা অভ্যুত্থানের থিয়েটার তৈরি হয়, একটা অভ্যুত্থানের মঞ্চ তৈরি হয়, আমরা দেখছি এই যে এখনো তো রাস্তাঘাটে অনেক আন্দোলন হতেছে, আমরা তো সবাই ওইরকমভাবে নিজেদেরকে ওন করতেছি না বা যাইতে ওইরকম ফিল করতেছি না যে আমার এই আন্দোলনে যাওয়া উচিত। জুলাইতে এমন কি ঘটছে যে একটা বাসার শিশু বা সে তার মাকে মিথ্যে কথা বলে সে রাস্তায় গুলি খাওয়ার জন্য দাঁড়াইছিল। এই মঞ্চটা তো তৈরি হইতে আমার মাঝে সময় লাগছে, এটাকে আমি ডিনাই করতে পারবো না। আর যে জুলাইতে যদি কোনো স্টেক হোল্ডার থেকে থাকে, যে অগ্রভাগ, মাস্টার মাইন্ড, স্টেক হোল্ডার, পশ্চাৎ ভাগ, যারা জুলাই আন্দোলনে একটা বড় ভূমিকা রাখছে, বা এটা একটা মেটিকুলাস প্ল্যান ছিল, মেটিকুলাস ডিজাইন ছিল, আপনার ধনতান্ত্রিক দেশগুলোর অর্থ ব্যয় করা হয়েছে, তাহলে আমি বলতেছি ফাইন, ইটস ওকে। আরেকবার অর্থ ব্যয় করা হোক, আপনি আমার দেশ থেকে দুর্নীতি বিলোপ করে দেখান, বা এরকম আরেকটা বিপ্লব আপনি ঘটায় দেখান। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, আপনারা অর্থ ব্যয় করেন, আপনারা মেটিকুলাস প্ল্যানের ব্রেন হাজির করেন। আমি ডিমান্ড করতেছি আপনারা আরেকটা বিপ্লব আমাকে দেখান। ধন্যবাদ শরণ, ভালো বলছে। আলো ভাই, আবার আপনার কাছে ফিরি। আমরা প্রথম আলোর একটা পরিসংখ্যানে দেখতে পেলাম যে বাংলাদেশের 80.7% তরুণ এরা হেট পলিটিক্স করে, এরা রাজনীতি বিমুখ। এটা কেন, আপনার কাছে কেন মনে হয় যে এই তরুণরা রাজনীতিকে পছন্দ করছে না? গত 17 বছর একটি ধারা, একটি মব তৈরি হয়েছে বাংলাদেশ। একটি সংগঠন, শুধুমাত্র তারাই এই দেশে মিছিল, মিটিং, অনুষ্ঠান সবকিছু তারাই করতে পারবে, অন্য কোনো দলের কোনো প্রাধান্য এখানে ছিল না। অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, নামে মাত্র খুব চুরি করে বিভিন্নভাবে তারা হঠাৎ করে রাস্তায় উঠে একটা মিছিল করে পালিয়ে যেত, কোনো এন্ট্রেন্স ছিল না। এই 17 বছরে মানুষের জীবন ব্যবস্থাকে বলতে গেলে এক টুটি চেপে ধরা হয়েছিল, যার কারণে বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে রাজনীতি করার কোনো পরিবেশ ছিল না। অন্য একটি সংগঠন ইতিমধ্যে আপনারা দেখেছেন, আজকে যারা ছাত্র শিবিরের অনেক বড় নেতা, তারা একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রলীগ নামধারী হয়ে তারা সেখানে সংগঠন করতে হয়েছিল। বুঝছি এটা তাদের স্ট্র্যাটেজি হইতে পারে, কিন্তু তারপরেও তাদের নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আরেকটি সংগঠনের কথা তাদেরকে বলতে হয়েছে। সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলতে হয়েছে, সেখানে শেখ হাসিনার কথা বলতে হয়েছে। আদর্শে এটা বিশ্বাসও করে না, এই যে অন্তরে সে লালনও করে না, যার কারণে জুলাই পরবর্তীতে আমরা যা দেখলাম, হঠাৎ করে এরা আবার বেরিয়ে আসলো, এসেই তারা আবার মানুষের কাছে প্রমাণ করলো, না আমরা আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে আমরা তাদের সঙ্গে মিলেমিশে আমরা এই কাজটা করেছিলাম, আজকে আমরা আমাদের স্বস্থানে ফিরে আসলাম। এই যে দ্বৈত নীতি, আজকে আমি যে সংগঠন অন করি, আমি যে সংগঠন থেকে বেড়ে উঠেছি, জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো ছেলে, আমি হলফ করে বলতে পারবো, কোনো ছেলে এই জাতীয় কোনো ছাত্রলীগের সঙ্গে একাকার হয়ে তারা কিন্তু রাস্তায় বা সিট বাণিজ্যও তারা করেনি, তারা সিটের ভাগাভাগিও করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ফাও খায়নি, ক্যান্টিনগুলোতে তারা ফাও খায়নি, কিন্তু দেখা গেছে এই সংগঠন এই ঠিকই তারা ফাও খেয়েছে, তারা সংগঠনটি করেছে, তাদের আধিপত্য ছিল, যা ইচ্ছে তা করেছে, কিন্তু ছাত্রদল সেটা থেকে
বিরত ছিল এবং আপনি কি তাদের এই যে তারা গুপ্তভাবে এটা কি একটা আদর্শহীনতা নয়? আদর্শ এটি হলো সম্পূর্ণরূপে একটা আদর্শহীনতা। আমি যে রাজনীতিটা করি, আমি যে আদর্শ বিশ্বাস করি, আমার ছাত্রদল সেটা প্রমাণ করেছে, জাতীয়তাবাদী ছাত্রদল সেটা প্রমাণ করেছে। তারা কোনো দলের মধ্যে 17 বছরে যায়নি। আজকে বাংলাদেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আসতে শুরু করেছিল সেটাও এখন বাধাপ্রাপ্ত হয়ে গেল। ইদানিংকালে যা আপনারা দেখছেন, আমার মনে হয় এটা রাজনীতির জন্য পাঁচই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে একটা চক্র একটা বিভিন্নভাবে বিএনপিকে খারিজ করে দেওয়া চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার পর থেকে, বিশেষ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর থেকে জিয়া পরিবারের বিরুদ্ধে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র বিদ্যমান ছিল। তারই অংশ হিসাবে আপনারা জানেন 84 মার্চ এরশাদ যখন ক্ষমতা দখল করলেন, 9 বছর তিনি এই রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করা। এরপরে আসেন বিগত 111 সরকার এবং হাসিনার 16 বছর সরকার, সব মিলেলে প্রায় 17 বছরের কাছাকাছি হয়। এই 17 বছর শেখ হাসিনা এবং অন্যান্য রাজনৈতিক তার যারা মিত্র ছিল সকলের লক্ষ্য উদ্দেশ্য ছিল জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করা। এটা একটা এখনো সেই ধারা অব্যাহত আছে। আমাকে যিনি প্রশ্ন করেছেন, আমি মনে করি এখনো এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এবং সাম্প্রদায়িক একটা গোষ্ঠী আছে যাদের আজকে রাজনৈতিক আস্ফালন আমাদেরকে হতবাক করে। মনে হয় যে তারা এমনভাবে রাজনীতি করছে, মনে হয় যে বাংলাদেশের স্টেক হোল্ডারের মধ্যে তারাই প্রথম, মনে হয় যে এর কেউ ছিল না। তারা যে স্বাধীনতা সংগ্রামে তাদের কি ভূমিকা ছিল, স্বাধীনতা পরবর্তী কি ভূমিকা ছিল, এটা তারা ভুলে গিয়েছে। তারা এমনভাবে রাজনৈতিক আস্ফালন দেখাচ্ছেন, আজকে আমরা রাজনৈতিক কর্মীরা খুবই বিস্মিত এবং হতবাক। তা আমি মনে করি এই অবস্থা উত্তরণের জন্য আমরা আজকে যে বর্তমান একটা গভর্নমেন্ট ইন্টেরিয়াম একটা গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টের কাছে অনুরোধ করব তাদের যে অঙ্গীকার বা তারা যে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিয়েছেন, তার মধ্য দিয়ে আমি মনে করি এই পরিস্থিতি উত্তরণের একটা সহজ উপায় এবং পন্থা। আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এই চক্রান্ত জিয়া পরিবারের বিরুদ্ধে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের জবাব ইনশাল্লাহ এই দেশের আপামর জনতা দিবে ইনশাল্লাহ। আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা ইদানিং আমরা কদিন থেকে দেখতে পাচ্ছি যে রাজপথে, বিশেষ করে ঢাকার রাজপথে কিছু অশ্লীল অশোভন স্লোগান দিচ্ছে একদল ছাত্র নামধারী বা যারা মব কালচার। এটা নিয়ে আপনি কি বলবেন, যে এই অসুস্থ ধারাটা মানে তৈরি হচ্ছে, এটা কি রাষ্ট্রের জন্য কোনো শুভ কিছু কিনা? আসলে আমরা রাজনৈতিক সংস্কৃতির, আমরা রাজনৈতিক অঙ্গনে যারা আছি, এটা আমরা কম বেশি আমরা সবাই সামগ্রিকভাবে দায়ী। রাজনৈতিক সংস্কৃতির যে উন্নয়ন, এটা আমরা আজকে স্বাধীনতার 54 বছর আমরা সেই উন্নয়ন ঘটাতে পারিনি। এটা একটা অপ্রিয় সত্য কথা আমি বলছি। এটার জন্য হয়তো সবচেয়ে বেশিরভাগ সিংহভাগ দায়ী হচ্ছে বিগত 16-17 বছর। এর আগে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, এরশাদ ছিল বা অন্যরা ছিল, কিন্তু সামগ্রিকভাবে এই সংস্কৃতির উন্নয়ন না হওয়ার কারণে আমরা কিন্তু সুস্থ ধারার রাজনীতি এবং একটু আগে কে যেন একজন বলেছেন যে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী প্রায় কত শতাংশ, 80% মানুষ এখন রাজনৈতিক বিমুখ। এটার সাথে অনেকটা আমিও একমত। কারণ আজকে এখনো আমরা আগামী দিনে শঙ্কিত, আমরা আমূলিক যে ধারার রাজনীতি বিগত 16-17 বছর করেছে, আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পর সেই ধারার পরিবর্তন বা নতুন মেরুকরণ করতে পারবে কিনা, আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হিসাবে আমি অনেকটা সন্দিহান। আমি মনে করি সামনে আমাদের জন্য একটা কঠিন পরিস্থিতি আমাদের জন্য আসছে
এবং এটা আমাদের নেতা তারেক রহমান প্রায় তার বক্তব্যে ইঙ্গিতে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি এই বক্তব্যটা দিচ্ছেন। কারণ বাংলাদেশের সামনে একটা কঠিন সময়। অনেকে মনে করেন খুব সহজে বিএনপি ভোট করে চলে আসবে, বিষয়টা এমন নয়। আর বিএনপি ভোট করার পর যদি রাষ্ট্র ক্ষমতা আসে, বিএনপি যদি পুরনো ধারার রাজনীতি যদি পরিবর্তন না করতে পারে, তাহলে কিন্তু আমি মনে করি বিএনপিও ইতিহাসের কাছে আমি মনে করি আমি জবাব দিতে হবে। এবং কোনোভাবে আমরা এই অসুস্থ ধারার রাজনীতি আমরা কখনো আমরা সমর্থন করি না। আমরা চাই রাজনীতির সংস্কৃতির উন্নয়ন হোক, এই মেরুকরণ আরও দৃঢ়করণ হোক, এবং আমরা একটা পরিবর্তনের রাজনীতি আমরা দেখতে চাই, যেখানে সকল বাংলাদেশের স্টেক হোল্ডারদের একটা কনসেপ্ট থাকবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি দুর্যোর কাছে আবার যাই। দুর্য, এই যে মতাদর্শগত সংকট বাংলাদেশে চলছে, যে যার মতো করে একটা মতাদর্শ হাজির করছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে এই মতাদর্শগত সংকট থাকতেই পারে, কিন্তু পারস্পরিক সৌহার্দ্যবোধ এবং শ্রদ্ধাবোধের জায়গাটা না থাকাটা হচ্ছে বড় সংকট। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে নির্মূলের রাজনীতি, এটা শুরু হয়েছে মূলত আওয়ামী লীগের হাত ধরে। ৭২-এর পরেই আওয়ামী লীগ এই দেশে নির্মূলের রাজনীতি শুরু করছে, এবং তার এই পরিপ্রেক্ষিতে বাকশাল কায়েমের মধ্যে দিয়ে মানুষের সমস্ত রাজনৈতিক এবং মানবিক অধিকার কায়রা নেওয়া হয়েছে, যার উত্তরণ পরবর্তীতে হচ্ছে জিয়া রহমানের হাত ধরে আসছে বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে। তারপরে বাংলাদেশে ৫৪ বছর আসলে এই যে আদারিং করার একটা সংস্কৃতি, বা হচ্ছে আমরা একটা জাতিরাষ্ট্র গঠন করলাম কিন্তু আমরা একটা জায়গায় স্থির থাকতে পারলাম না, আমরা একে ওকে নির্মূলের রাজনীতি শুরু করলাম। এটা ৫ই আগস্ট পরবর্তী সময়ে দেখা যাইতেছে। আমরা ভাবছিলাম যে হচ্ছে ৫ই আগস্টের মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে নির্মূলের রাজনীতিটা শেষ হয়ে যাবে, কিন্তু এখন দেখতেছি যে একটা গ্রুপ নিয়ে আসছে বিরাজনীতিকরণের একটা প্রকল্প। রাষ্ট্র তো একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, রাষ্ট্র পরিচালনা করার জন্য পলিটিশিয়ানই দরকার। আমরা দিন শেষে সবাই কোনো না কোনোভাবে পলিটিশিয়ান দ্বারাই শাসিত হব। এটাই হচ্ছে উন্নত বিশ্ব বা আধুনিক বিশ্ব ব্যবস্থার নিয়ম। বিরাজনীতিকরণের মধ্যে যে হাতারিং করা হচ্ছে বা যে নির্মূলের রাজনীতি করা হচ্ছে, এটাই হচ্ছে মতাদর্শগত সমস্যা সবচেয়ে বড়, মানে সবচেয়ে খারাপ প্রভাবটা। রাজনীতির বিকল্প কখনোই বিরাজনীতিকরণ বা আই হেট পলিটিক্স না, রাজনীতির বিকল্প আরো ভালো রাজনীতি। এটাই হচ্ছে আর কি সমস্যা। তো দেখা গেছে ৫ই আগস্টের পরে যে হচ্ছে আগে আমরা দেখতাম যে আওয়ামী লীগ সে তার বাইরে সবাইকে বলতো যে হচ্ছে অপশক্তি বা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এর মধ্যে দিয়ে সমাজে একটা বিভাজন সৃষ্টি করে রাখছিল। এখন দেখা যাচ্ছে যে একটা শক্তি আসছে, আইসা ৭১-এর মুখোমুখি হচ্ছে ২৪-কে করতেছে। এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব। একটা জেনারেশনের মুখোমুখি আরেকটা জেনারেশনকে করা মানেই কালেকটিভ যে হচ্ছে অর্জনটা আছে এটাকে ধূলিসাৎ করে দেওয়া। আমার পূর্বপুরুষের সাথে ঘটে যাওয়া অন্যায় বা তার বিদ্রোহকে খারিজ করে দেওয়ার কোনো রাইট আমার নাই। এই যে হচ্ছে আমাদের দেশের যে হচ্ছে মতাদর্শগত সমস্যা, এটা আমি মনে করি যে হচ্ছে একটা হচ্ছে অশুভ চিন্তা বা অশুভ সংস্কৃতি, মানে হচ্ছে আশু সংকট। আমাদের রাষ্ট্রীয়ভাবে বা জাতিগতভাবে আমাদের ঐক্য বা একটা রাষ্ট্র সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য আমাদের এই আদারিং করার যে টেন্ডেন্সি বা এই নির্মূল রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দিন শেষে একটা রাষ্ট্রের যে মানে টিকে থাকা সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার সামাজিক সাম্য। কিন্তু আমাদের এই যে বিভাজন বা মতাদর্শগত বিভাজন, একজন থাকতেই পারে, একজনের সাথে আমার মতের অমিল নাই হইতে পারে, কিন্তু ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে যে আমি তোমার সাথে একমত না, বাট তোমার মতটাকে আমি শ্রদ্ধা করি, এবং আমরা এই দ্বিমতের যে ঐক্য বা দ্বিমতের মধ্যে দিয়ে আমরা একটা পয়েন্টে এসে দাঁড়াবো। এটাই হচ্ছে আর কি আমার ব্যাপার। হ্যাঁ, ধন্যবাদ দুর্জয়। আমি শরণের কাছে যাই। আমরা আসলে খুব দ্রুত কি করব, সেটা হচ্ছে যে এই যে আমরা দুর্জয় বলল, আমরা বলছি, আমাদের দুজন সিনিয়র নেতা বলছেন, মতাদর্শগতভাবে আমরা এক একজন এক এক মতের, আপনিও হয়তো ভিন্ন মতের হতে পারেন, কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিএনপিকে কেন লাগবে? বাংলাদেশের বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, আসলে ৫০ বছরে আমাদের রাজনৈতিক অর্জন অনেক বেশি, আমাদের রাজনৈতিক ব্যর্থতার স্কেলটাও যদি ধরি আমি অনেক বেশি। এখন আমি যদি খুব জেনারেলি চিন্তা করি, বাংলাদেশের সর্ববৃহৎ একেবারে প্রান্তিক থেকে হচ্ছে তৃণমূল থেকে শুরু করে একেবারে আরবান মিডল ক্লাস পর্যন্ত সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট যে দলগুলো করতে পারে সেগুলো হচ্ছে একটা সেন্ট্রিক দল, মধ্যমপন্থী দল। এই জন্য হচ্ছে বাংলাদেশের যে কাঠামোগত অবস্থা বা আমাদের যে অর্থনৈতিক নিয়ম, আমাদের যে কালচার, এই দলগুলোর সাথে, এই কালচারগুলোর সাথে অ্যালাই করতে হলে আসলে সবসময় একটা সেন্ট্রিক দল দরকার, যারা হচ্ছে প্রগতিকেও সম্মান জানাবে, পাশাপাশি যারা হচ্ছে আমাদের ধর্মীয় রীতিনীতি
এবং আমাদের যে সামাজিক কাস্টম তাকেও শ্রদ্ধাবোধ জানাই। তো এই জায়গায় আমরা দেখি 5ই আগস্টের পরে বাংলাদেশের সেন্ট্রিক জায়গাতে একটা বড় ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে। তার চেয়ে বড় ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে একটা পাওয়ারের জায়গা, যে পাওয়ারগুলো আওয়ামী লীগ ফালায় চলে গেছে, সেগুলো তো ভোগ দখলের একটা জায়গা আছে, ওগুলো আলাদা আলাদা হিসাব। আমি যে এই সেন্ট্রিক মতাদর্শের যে দলগুলো থাকা উচিত বাংলাদেশে, যে সেন্ট্রিক মতাদর্শগুলো থাকা উচিত বাংলাদেশে, তার মধ্যে আমি মনে করি বিএনপি সবচেয়ে অগ্রণী ভূমিকা এখানে রাখার চেষ্টা করছে। যদিও এখন বিএনপি যদি একেবারে উচ্চ লেভেল থেকে তৃণমূল পর্যন্ত একটা কাঠামোতে আসতে পারে। হ্যাঁ, বলো বলো বলো। আচ্ছা, আমি বলতে চাই এখানে আমার নিজস্ব কিছু প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে আমি উত্তর খোঁজার চেষ্টা করব। আসলে বাংলাদেশ হচ্ছে একটা পোস্ট কলোনিয়াল যুগে বসবাস করতেছে। যখন ব্রিটিশরা বাংলাদেশকে ছেড়ে দিয়ে গেছে, ভারতবর্ষ স্বাধীন হইলো, আমরা কিন্তু কাঠামোগত কোনো পরিবর্তন আনতে পারি না। ওইটাও কিন্তু আমাদের জন্য একটা বিপ্লব ছিল না। আমরা যে ইংরেজদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের যে আমলাতান্ত্রিক নীতি, সেগুলোর উপর নির্ভর করে আমাদের দেশের আইন সংস্কার বলি, আমাদের দেশের যেই কোনো আমার জনমুখী পলিসি বলি, সেগুলোকে সেন্টার করেই কিন্তু আমার নির্মাণ করা হচ্ছে। যে এই যে আমলাতান্ত্রিক জটিলতা এবং একটা বড় পলিটিক্যাল অর্গানাইজেশন বলি বা একটা সামাজিক অর্গানাইজেশন বলি, এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা মিল আছে। একটা বড় পলিটিক্যাল অর্গানাইজেশন রান করতে হলে তার চেইন অফ কমান্ডের উপর নির্ভর থাকতে হবে। এই যে দুর্জয় আমার আজকে মেস থেকে উঠায় নিয়ে আসছে, আমি কিন্তু এখানে কোনোভাবেই প্রিপেয়ার ছিলাম না, কিন্তু ওনার সাথে আমার একটা আদর্শিক ঐক্য আর আমার একটা সুসম্পর্ক আছে বিদায় ওনার সাথে আমি আসছি। এখন আমি যদি ধরি দুর্জয় ভাই একটা পলিটিক্যাল পার্সন, একটা পলিটিক্যাল প্রতিনিধি, উনি একটা সিদ্ধান্তে যাবে, আর বিপরীতে আছি আমার মতো কিছু সাধারণ মানুষ বা আমার মতো কিছু পলিটিক্যাল পার্সন যারা ভিন্ন মতাদর্শে বিশ্বাসী। তারা একটা আপরাইজিংয়ে যাবে বা একটা কেন্দ্রে পৌঁছাবে। আমি একজন মানুষ, আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিতে কারো কাছে আমার দ্বারস্থ হতে হবে না বা আমি কোনো দলীয় কাঠামোর মধ্যে আসতে হবে না। কিন্তু একটা বড় সংগঠনের মধ্যে আমরা যে চ্যালেঞ্জগুলো দেখি, যেই কোনো সিদ্ধান্তে যেতে গেলে তাদের ওই আমলাতান্ত্রিক জটিলতার যে কনসেপ্টটা, যে সিস্টেমেটিক্যাল লুপহোল, একটা বড় কনসেপ্ট, একটা বড় দলে কোনো তৃণমূলের কর্মীর সেই সিদ্ধান্ত নিতে গেলে বা একটা কাজ করতে গেলে একটা দলীয় জটিলতার মধ্যে পড়তে হয়। আমরা যদি বলি বাংলাদেশের যেই কোনো সেন্ট্রিক দল হোক, সে বিএনপি, বা যদি নতুন কোনো ছাত্রদের মতাদর্শিক দল আসে বা যেই কোনো দল যারা আমাদের জনগণের ইচ্ছা এবং জনগণের যে আকাঙ্ক্ষার বিপ্লব তার সাথে অ্যালাই করবে, তার সাথে অবশ্যই আমরা মার্চ করব। ধন্যবাদ শরণ। আমি আলমের কাছে আবার আসি। সেটা যে সামনে এই যে আপনি সংগঠনের আহ্বায়ক, এই সংগঠনকে গতিশীল করার জন্য আপনার পরিকল্পনা যদি বলেন। আমাদের তো কেন্দ্রীয় কর্মসূচিগুলো আছে, আমাদের তো রাষ্ট্রীয় যে সমস্ত কর্মসূচিগুলো আছে সেগুলো তো আমরা অবশ্যই পালন করি। দলকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই জাতীয় 6 মাস আচ্ছা, এখন বর্তমানে আমরা রাজনৈতিকভাবে আজকে 6 মাসের অধিক আমরা দায়িত্ব পেয়েছি। আমরা এই 6 মাসে আমরা তো হলফ করে বলতে পারি, আমরা জেলায় যে সমস্ত সাংগঠনিক পদক্ষেপগুলো আমরা নিয়েছি, আমরা মনে করি ইতিমধ্যে আমরা আমাদের কার্যক্রমগুলো সুচারুভাবে সম্পন্ন করার জন্য চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস রাখি আমরা সর্বক্ষণই দলের উত্তরোত্তর বৃদ্ধির জন্য। নোয়াখালী একটি বিএনপি অধ্যুষিত এলাকা, বিগত দিনে যাই হয়েছে, এখন আমরা একটা সুশৃঙ্খল, একটা আদর্শিক একটা সংগঠন আমরা নোয়াখালীতে দিতে চাই। এটা হলো আমাদের মূল কথা। আর আমরা সামনে আমাদের এই গণমুখী কিছু কর্মকাণ্ড আমরা করতে চাই। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্নগুলো দেখে গেছে, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে 31 দফা, সেই ভিত্তিতেই আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি।
গ্রামে এবং ইউনিয়নগুলোতে এবং ওয়ার্ডগুলোতে আমরা কাজ করছি। আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি কেন্দ্র থেকে আমাদের জন্য পাঠানো সদস্য সংগ্রহ, সেটাও অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আমরা বিভিন্ন উপজেলায় সদস্য সংগ্রহ, দলের কার্যক্রমে কারা দলে যারা ছিলেন তারা আবার এখানে নতুন করে আবার মেম্বার হতে পারবেন, আর যারা নবায়ন করবেন তারাও এখানে থাকতে পারবেন, এবং দলের সাংগঠনিক কার্যগুলো আমরা সুচারুভাবে পরিচালনা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তাই আমরা মনে করি আমি এবং আমার পরিষদ যারা আছেন সকলকে সাথে নিয়ে আমরা আগামী দিনে আমরা এই নোয়াখালী জেলাকে একটি মডেল জেলা হিসেবে করতে চাই, জাতীয়তাবাদী শক্তির একটি আবাসস্থল আমরা করতে চাই। আমাদের প্রজন্ম যারা আছে তারা যেন আর কিছু না হোক বলতে পারে যে আমাদের এর আগে যারা এই নোয়াখালী জেলার দায়িত্ব ছিল, সাবেক ছাত্র নেতারা, তারা একটি আদর্শ ভিত্তিক একটি সংগঠন আমাদেরকে দিয়ে গিয়েছে। আচ্ছা আলো ভাই, আমি এই প্রসঙ্গে একটা সম্পূর্ণ প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আপনি কি স্বাধীনভাবে আপনার কাজ করতে পারছেন বর্তমানে? প্রতিবন্ধকতা তো অতীত থেকে হয়ে আসছে, প্রতিবন্ধকতা রাজনীতি থাকবে। এই রাজনীতির যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা একটি জিনিস আপনি জানেন যে সর্বক্ষেত্রে আমাদের দেশে এত স্পেস আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে নিয়ন্ত্রণ করে কেন্দ্র। কেন্দ্র আমাদেরকে যেভাবে বলে আমরা চেষ্টা করি তাদের কথাও রাখতে, এবং আমাদের মতামতেরও একটি প্রতিফলন তাদের সামনে আমরা উপস্থাপন করি। আর পাশাপাশি আমাদের প্রতিটি উপজেলায় একজন করে সংসদ সদস্য আছেন, তাদেরও অনেক কথা অনেক সময় শুনতে হয়। যেভাবে শুনতে হয় আমরা হয়তো, তারা যেভাবে বলে আমরা হয়তো সেভাবে করতে পারি না, আমরা যেভাবে করতে চাই তারা সেইভাবে আমাদেরকে হয়তো করতে দিচ্ছে না। একটা সমন্বয় করে আমরা এই সংগঠনটাকে আগামী দিনে এগিয়ে নিতে যেতে চাই। ধন্যবাদ আলো ভাই। আমি হারুন রশিদ আজাদ আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সামনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক নির্বাচন, যেটা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে যে কোনো সময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে। নোয়াখালী জেলায় সংগঠন হিসেবে নির্বাচনের আপনার দলের প্রস্তুতিটা যদি আপনি বলেন যে কেমন প্রস্তুতি আপনারা নিচ্ছেন। আমি পূর্বেই বলেছি যে এই নোয়াখালী জেলা, এই অঞ্চলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা সমৃদ্ধ অঞ্চল। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলে আমরা বরাবরই, আমরা যখনই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু, সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি আমরা জাতীয়তাবাদী দল। আমি মনে করি আগামী নির্বাচনও সেই ধারাবাহিকতা আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো। এখানে আমাদের জাতীয় পর্যায়ে আজকে বিএনপিকে আমাদের এই অঞ্চলের অনেক নেতৃবৃন্দ আজকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা তাদের অভিজ্ঞতা এখানে মাঠ পর্যায়ে তাদের আমাদের অনেক ভালো প্রার্থী আছে। আর ফ্লোটিং পিপল, ভাসমান যে সাধারণ মানুষ, অকুণ্ঠ সমর্থন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। এবং সাংগঠনিকভাবে আমাদের কিছু সাংগঠনিক দুর্বলতা আছে, সেগুলো আমরা কাজ আমাদের চলমান রয়েছে। এবং আমাদের 17টি ইউনিটের মধ্যে আমরা মাত্র 4টি ইউনিট আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। এখনও প্রায় এই কত 17টার মধ্যে আর কত রয়েছে, 13টা আরো 13টা ইউনিট আমাদের বাকি আছে। আমরা খুব শীঘ্রই সেই উপজেলা পৌরসভা কমিটিগুলো দেওয়ার পর প্রত্যেকটি অঞ্চলে আমি মনে করি সাংগঠনিক কর্মকাণ্ডের একটা প্রবাহমান কাজ শুরু হবে। তা আমরা আশা করি সেই কাজটি আমরা খুব শীঘ্রই করতে পারবো। আমাদের যে বর্তমান কমিটি রয়েছে এখানে আমি এক কথাই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ গ্রহণযোগ্য যে নির্বাচন অনুষ্ঠান হবে, সেই নির্বাচনে আমি আশাবাদী ও দৃঢ়ভাবে আশাবাদী যে নোয়াখালী 6টি আসন ইনশাল্লাহ এই দেশের জনগণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দেবে ইনশাল্লাহ। এবং আমাদের এর সাথে আমাদের সাংগঠনিক আমাদের সক্ষমতা আছে এবং সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থনও আছে। আমি
এটা খুবই আশাবাদী একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং জেলার দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব হিসাবে এই দলের যে ইনশাল্লাহ ছয়টি আসন ইনশাআল্লাহ আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে আমরা বিজয়ী হব। ধন্যবাদ। আমি দুর্জয় তোমার কাছে যাই। সেটা হচ্ছে যে সারা জাতি জুলাই গণ অভ্যুত্থানের পরে এখন নির্বাচনের প্রতি, একটা জাতীয় নির্বাচন হোক আমরা চাই। ছাত্রর প্রতিনিধি হিসাবে মানে কোনো বনিতা না করে কোনো নির্বাচন ঠেকানোর নানা অনুষঙ্গগুলি আমরা দেখতে পাই। আপনি কি চান যে নির্বাচনটা সঠিক সময় হোক? জি অবশ্যই। আপনি একটা ফ্যাসিবাদী মানে ব্যবস্থা থেকে মানে উত্তরণের একমাত্র মানে হচ্ছে মাধ্যম হচ্ছে গণতান্ত্রিক উত্তরণ। আমরা ছিলাম একটা স্বৈরতান্ত্রিক কাঠামোতে, তো এটার উত্তরণ, এটার বিপরীত কি? গণতান্ত্রিক কাঠামো। তো এই মানে হাসিনার পতন ঘটাইছি আমরা, তো এখন আমাদের রাষ্ট্রীয় কাঠামো কি হবে? গণতান্ত্রিক। এটা খুব সিম্পল। পৃথিবীতে দেশে দেশে গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের পরে কি হয়? একটা নির্বাচন হয়, তার মধ্যে দিয়ে একটা রাষ্ট্র একটা গণতান্ত্রিক ধরে ট্রেনে ওঠে বা একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে যায়। এটাই হয়। যেমন হচ্ছে মানে কেনিয়া ইয়াতে হয়েছে, জিম্বাবুয়ে হয়েছে বা শ্রীলঙ্কায় হয়েছে। তো তারা কি করছে? তারা খুব দ্রুত সময় একটা নির্বাচন দিচ্ছে, নির্বাচন দেওয়ার পরে তারা একটা গণতান্ত্রিক মানে শাসনে তারা মার্চ করছে। তো নির্বাচন তো এবং মানে একটা ফ্যাসিস্ট কাঠামো থেকে একটা গণতান্ত্রিক কাঠামোতে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। তো এবং গণতান্ত্রিক কাঠামোতে যত দ্রুত প্রবেশ করা যাবে তত আমাদের সংকটগুলা কাটা যাবে। এবং গণতন্ত্র হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে প্রচলিত এবং সবচেয়ে মানে সফল একটা মানে ব্যবস্থা। ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আমি স্মরণকে প্রশ্ন করি, ইসলাম এবং পলিটিক্যাল ইসলাম আমাদের এই সমাজে এখন ইসলামের নামে যে রাজনীতি, এটাকে ট্র্যাডিশনাল ইসলাম যারা বিশ্বাস করে তারা মনে করে যে এটা পলিটিক্যাল ইসলাম, আর যারা সুবিধাতে বিশ্বাস করে এই যে পলিটিক্যাল ইসলামের যেই রাজনীতি সংক্ষেপে স্মরণ যদি এখানে ইসলাম জায়গাটা খুবই স্পষ্ট না, ইসলাম না, ধর্ম জায়গাটা খুবই স্পষ্ট। আমি যদি আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি আসলে জ্ঞানের প্রতি আমার খুব কমই ছিল। আমি যতটুকু জ্ঞান আমার জীবনে আহরণ করছি ধর্মীয় জ্ঞানের পাশাপাশি মানুষের সহজ করতে, এবং আমার যতটুকু ধারণা ইসলাম যা শেখায় তা হচ্ছে কিনা, তা হচ্ছে মানুষের মন কিভাবে জয় করে নেবে তার মাধ্যমে। পলিটিক্যাল ইসলাম তো আমাকে বল প্রয়োগ করতে বলতে পারে না, আমাকে পোশাকের কোনো গদ বাঁধা কোনো ডিজাইন দিয়ে দিতে পারে না, বা পোশাকের কোনো কোড থাকতে পারে না গদ বাঁধা। একজন ধর্মীয় পোশাকের যার বোরখা পরার স্বাধীনতা থাকবে সে বোরখা পরবে, যার হচ্ছে নিজের ট্রেডিশনাল ড্রেস পরার কথা সে তার ট্রেডিশনাল ড্রেস পরবে। এখন কিছু মহল আছে, যেটা আমি যদি ভারতের ক্ষেত্রে বলি, ভারতে এরকম কট্টরপন্থী কিছু মানুষ আছে যারা হচ্ছে নিজের ধর্মটা মানুষের উপর চাপায় দেওয়ার চেষ্টা করে। এখন ধর্ম জাহির করা, আমার ধর্ম শ্রেষ্ঠ, এটা আমার প্রমাণ করতে হবে কেন? এটা তো মানুষের কাছে আমি দাওয়াত দিয়ে বুঝাবো যে আমি এই মতাদর্শে বিশ্বাসী, আমার বিশ্বাসটা এক জায়গায়, আমার যুক্তি এক জায়গায়। সবার আগে হচ্ছে আমার বিশ্বাস। আমি যদি আমার বিশ্বাস ঠিক রাখি, আমি আমার বিনয়টা সবার কাছে পৌঁছায় দিতে পারি, তারপরে আমি যুক্তিতে আসবো কেন হচ্ছে তুমি আমার দিনে, আমার এখানে প্রফিটটা কি। এখন পলিটিক্যাল ইসলামটা হচ্ছে সবার আগে নিজের ঢাল হিসেবে ইসলামটাকে দাঁড় করায় দেয়, তারপরে তারা বিভিন্ন যুক্তির মাধ্যমে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণের চেষ্টা করে। আদত ইসলাম শ্রেষ্ঠ এটা আমাকে প্রমাণ করে দিতে হবে না, আমরা এমনি জানি যে ইসলাম শ্রেষ্ঠ। হ্যাঁ, ধন্যবাদ। এই বিতর্কটা সমাজে নানাভাবে জারি আছে, যে ট্যাগিং করা, যেটা জানেন যে আপনি একটা মানে ভালো কথা বললেন, আপনাকে একটা ধর্মবিরোধী ট্যাগ দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আমি যদি বলি ধর্মের তো এখানে কোনো স্পেসিফিক ঠিকাদার থাকতে পারে না না না, যদি আমি ধরেন আমার বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, একটা ছেলে খুব সম্ভবত শাতিমে রাসূল বা হচ্ছে রাসূলের প্রতি কটূক্তি যেটা। এখন আমি যদি ঘটনাটার আদ্যপান্ত বিশ্লেষণ করি, এই ছেলেটা আসলে সামাজিকভাবে তাকে আমি দণ্ডায়িত করতে পারবো কিনা, এটা হচ্ছে আমার ফ্যাক্ট, এই অধিকার আমার আছে কিনা। সে যদি ফাতিমে রাসূলের ঘটনাটা সত্যি হয়ে থাকে, এখানে দুইটা ফ্যাক্টর হবে, হয় সে উদ্দেশ্যপ্রণীতভাবে এমন একটা কাজ করেছে যার কারণে মব তার উপর চড়া হয়, অথবা সে প্রশ্ন করতে চাইছিল বা হচ্ছে কৌতূহল মনা ইয়েতে একজন ইন্ডিভিজুয়ালকে প্রশ্নটা করছিল। এখন এখানে সেই ইন্ডিভিজুয়াল এই বিষয়টা ডিল করতে না পেরে কি করছে, তার উপর একটা মব চাপাই দিচ্ছে। যে স্ক্রিনশটগুলো ছিল, তার যে মেসেজগুলো ছিল, সেগুলো হচ্ছে পুরো নেট দুনিয়া ছড়া গেছে। এর
প্রেক্ষিতে পুরো একটা মব তার উপর চড়া হয়েছে যে তার বিচার, তার শাস্তি নিশ্চিত করতে হবে। এখন আমি যদি প্রেক্ষাপট বিশ্লেষণ করি, এই ঘটনাটি ছিল একটা ইন্ডিভিজুয়ালের সাথে একটা ইন্ডিভিজুয়ালের কনভারসেশন, যেটা লিক করার কোনো সামাজিক বৈধতা আমার আছে কিনা, বা কারো উপর আমি ওইটা ইউজ করে কারো উপর মব চাপায় দেওয়ার আমার হচ্ছে কোনো অধিকার আছে কিনা, সেটা একটা ফ্যাক্ট। এখন এখানে ইসলামটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে, সে কিন্তু যুক্তিতে যাইতে পারতো বা বলতে পারতো, ভাই আমার বিশ্বাস আমি আমার কাছে রাখছি, তোমার সাথে আমি তর্কে যাব না। যদি তর্কে যেতে হয়, তুমি আমার একজন পরিচিত আলেম আছে বা উনি একজন ইসলামিক স্কলার, আপনি ওনার সাথে আলাপ করেন। আমি যেহেতু ইসলামী কম জানি, আমার যেহেতু ইসলামের গভীরতা কম, কিন্তু আমরা কি করলাম, কি দেখলাম, সে একজন হচ্ছে মব লেলাই দিল তার উপর হচ্ছে একটা জনগণের ক্রোশ হচ্ছে তার উপর হচ্ছে লেলাই দিল। এটার পরিপ্রেক্ষিতে আমার কি ইসলামের এখানে কি বিজয় হয়েছে না আমার ইসলামের পরাজয় হয়েছে? হ্যাঁ, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা আসলে শেষের দিকে আমাদের দর্শকদের সরাসরি কিছু প্রশ্ন নিব। এর আগে আমি দুজনকেই, যেহেতু দুজন সাবেক ছাত্রনেতা, আমি আলো ভাইকে তার ছাত্র রাজনীতির সবচেয়ে সংক্ষেপে সবচেয়ে সেরা কোনো স্মৃতির কথা বলতে চাই, শুনতে চাই আমরা, যে আপনার ছাত্র রাজনীতির সবচেয়ে সেরা কোনো স্মৃতি যদি থেকে থাকে। আমার ছাত্র রাজনীতির সবচেয়ে সুখকর স্মৃতি হলো এরশাদের পতন। 90 দশকে আমরা যখন আন্দোলন খুব তুঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বাংলাদেশ যখন উত্তাল, এই ফ্যাসিবাদী একনায়কতন্ত্র এরশাদের পতন, আমরা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে 9 বছর আন্দোলন করে যেদিন এই ফ্যাসিবাদী সরকার, এই অগণতান্ত্রিক সরকারকে আমরা যেদিন ক্ষমতাচ্যুত করতে পেরেছিলাম, সেদিনের আনন্দ আমরা ভাষায় ব্যক্ত করতে পারবো না। আমাদের রাউফোন বসুনিয়া থেকে শুরু করে আমাদের অনেক ছাত্র সেদিন আত্মাহুতি দিয়েছে। আমরা বলতে পারি আজকে এই যে বিপ্লব, আজকে যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে, আমরা মনে করি তখন আমরা খুব তরুণ ছিলাম, আমাদের মনে খুব দুর্জয় সাহস ছিল। এই এরশাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অনন্য। ঢাকার রাজপথ আমরা মাতিয়ে বেড়াতাম। ঢাকার রাজপথে দিনের পর দিন, রাতের পর রাত আমরা আন্দোলন করতাম। আমার মনে আছে আমাদের ছাত্র নেতারা অনেকেই সারা রাত্র সেদিন ঘুমাতো না। আজকে সেদিনের সেই স্মৃতি আমাদেরকে এখনো উদ্দীপিত করে। আমরা এখনো মনে হয় যে আমরা সেই দিনে ফিরে গিয়েছি। আজ যে জুলাই বিপ্লব হলো, তার সঙ্গে একটা সঙ্গতি আছে। এমন একটি আনন্দের দিন যখন জুলাই বিপ্লব 5ই আগস্ট, আমরা হয়তো সেখানে যেতে পারি নাই, আমরা আমাদের জেলা শহর মাইজদিতে আমরা ঠিকই সেই আনন্দটা উপভোগ করেছি। সারা বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে রাস্তায় নেমে পড়েছিল এরশাদের পতনের পরেও, ঠিক সেইভাবেই মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছিল এই স্বৈরাচারের পতনের পর। এটা আসলে একটি বিপ্লব, একটি দেশের রাজনীতিকে পরিবর্তন করলে যে কি আনন্দ, সেটা আমরা দেখেছিলাম। মানুষ পড়ে এই দেশে একটি গণতান্ত্রিক ধারায় একটা তত্ত্বাবধায়ক সরকার হলো, সেই সরকারে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলো, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলো। আজকে বলতে দ্বিধা নেই, সেই 91-96 সরকার আজকে সমাদৃত হয়ে আছে। ইতিহাসের পাতায় পাতায় প্রতিটি পৃষ্ঠায় লেখা থাকবে, যারা সেদিন সংসদ সদস্য হয়েছিল, যারা সেদিন এর প্রধানমন্ত্রী হয়েছিল, আজকের যিনি বিরোধী দলীয় নেত্রী, আজকে যিনি এই ফ্যাসিবাদী শেখ হাসিনা, যাকে 7.5 বছর কারাগারে রেখেছে, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার একক প্রচেষ্টায় এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছিল। সেদিন এই ফ্যাসিবাদের সঙ্গে তারা যোগ সদস্য হয়ে আজকে যারা পালিয়ে গেছে যে ফ্যাসিবাদ, তারা একত্রিত হয়ে সেদিন একসঙ্গে এই সরকারকে বৈধতা দিয়েছিল। আজকের যারা এখন আমাদের সঙ্গে আছেন, যারা আন্দোলন করছেন, তখন এই সংগঠনও ছিল, জামাত ইসলামী তখন ছিল। আমরা এককভাবে সেদিন এই
এই স্বৈরতন্ত্রকে আমরা সেদিন মোকাবেলা করেছি। এর চেয়ে আনন্দ আর কিছু নেই। তাই আমি ধন্যবাদ জানাই সবাইকে, এই সুখকর স্মৃতিটা আমার আছে। আমরা ছাত্র রাজনীতির আলোবাইয়ের পাশাপাশি জনাব হারুন রশিদ আজাদ, বাংলাদেশের বিশেষ করে নোয়াখালীর এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এমন কোনো অঞ্চল নেই যারা 90 দশকে 80-90 দশকে যে ছাত্র রাজনীতি ছাত্র আন্দোলনকে সংগঠিত করেছেন। আজকের প্রজন্মরা যারা বসে আছেন যে এই জুলাই বিপ্লব করেছেন, আপনাদের পূর্ববর্তী প্রজন্ম 90-এর গণ অভ্যুত্থানের পরে ঠিক এই অনুভূতিটাই কিন্তু ওনাদের হয়েছে, এই বিজয় নিয়ে ওনারাও ঘরে ফিরেছে। তো আমি ওনাকে বলবো যে ওনার কোনো সুখ স্মৃতি জাতীয়তাবাদী ছাত্রদলের, উনি ছাত্রদলের দুবারের সভাপতি এবং একদম ওয়ার্ড থেকে জেলা লেভেল পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত আলোবায়ু ওনারা স্পর্শ করেছেন। আপনার অনুভূতি যদি একটু বলতেন, এরপরে আমরা প্রশ্ন নিব। কিন্তু হ্যাঁ, জাতীয়তাবাদী ছাত্রদলের এই তৃণমূলের রাজনীতি থেকে আমি যুক্ত। অসংখ্য ঘটনা আছে স্মৃতিময়। আমি শুধু বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান করার আমি যখন জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বিতীয়বার নির্বাচিত হই জেলা সভাপতি হিসাবে, তখনই আমার মনের মধ্যে একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা এবং একটা লক্ষ্য আমার ছিল। আমি নোয়াখালী পৌরসভার স্থানীয় সরকারের একজন প্রতিনিধি হিসাবে, তখন চেয়ারম্যান বলা হয়েছে, চেয়ারম্যান নির্বাচিত। দেখেন আল্লাহর কি মহিমা, কয়েক বছর পরে, মাত্র 4-5 বছর পরে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি ছেড়ে দেওয়ার 5-6 বছর পরে কিন্তু আমি মেয়র নির্বাচিত হয়েছি। এটাই আমার জীবনে এবং আমার আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমি মাঠে ময়দানে কাজ করেছি। কারণ এই অঞ্চলে আপনারা জানেন, যদি এই অঞ্চলে আমি একমাত্র বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আমি একমাত্র চেয়ারম্যান বা মেয়র, এর আগে কিন্তু রাজনৈতিকভাবে কোনো মেয়র চেয়ারম্যান এই বাংলাদেশ দল প্রতিষ্ঠার পর থেকে নির্বাচিত হয়নি, রাজনৈতিকভাবে হয়নি। হয়েছে, অনেকে হয়েছে, কিন্তু বিএনপি করার কারণে এবং জাতীয়তাবাদী ছাত্রদল করার কারণে কিন্তু আমি মেয়র নির্বাচিত হয়েছি। তো এটি আমার 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 রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পাওয়া, প্রাপ্তি। এবং এর জন্য আমি মনে করি এর মূল ভিত্তি হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের আমার অতীত রাজনীতি। এবং এই রাজনীতি করার কারণে আমানুল্লাহ আমান মন্ত্রী হয়েছে, নাজিমুদ্দিন আলো হয়েছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের আলো ভাই আহ্বায়ক, তিনিও কিন্তু উপজেলা চেয়ারম্যান হইতেন। যদি হাসিনা সরকারের আমলে যদি ভোটের অধিকারটা থাকতো, আমিও কিন্তু তৃতীয়বার মেয়র হইতাম যদি ভোটের অধিকার থাকতো। আমাদের দুর্ভাগ্য হচ্ছে, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। এবং আমার লক্ষ্য ছিল আমি মেয়র, পরবর্তীতে আমি, আপনারা জানেন আওয়ামী লীগের পিরিয়ড আমি মেয়র নির্বাচিত, পরে ধানের শীষে নিয়ে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এবং এই প্রাপ্তিকে পুঁজি করে আগামী দিনে ইনশাল্লাহ আমাদের আরও অনেক আকাঙ্ক্ষা আছে। আল্লাহ যদি চায় এবং জনগণ যদি চায়, দলের হাইকমান্ড যদি চায়, ইনশাল্লাহ সে আকাঙ্ক্ষা পূরণ হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে আছি আমাদের অনুষ্ঠানের। আমাদের কিছু নির্দিষ্ট প্রশ্নকারী আছেন, দয়া করে একজন করে দাঁড়িয়ে কোনো ভূমিকা না রেখে আপনার প্রশ্নটা করবেন, কারণ আমরা মাগরিবের আগে শেষ করতে চাই। আমাদের মুজিবুল হক রনি, কে করবেন? দাঁড়ান, আপনার হাতে কোশ্চেন আছে, বলেন, কোশ্চেনটা বলেন। ওর হাতে মাইকটা দেন না, দ্রুত, কোনো লাগবে না, কোশ্চেনটা করবেন। শোনা যাচ্ছে না, মুখের সাথে মিলে বলেন। আমাদের চোখে পুরুষরমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেক তারা বানিয়েছে নারী, অর্ধেক তারা। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনীতিতে প্রায় অর্ধেকের বেশি নারী সম্পৃক্ততা রয়েছে এবং অন্যান্য কাজেও নারী সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশে বর্তমান যে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আছে, তাতে নারী সম্পৃক্ততার কথা, নারীদের প্রতিনিধিত্বের কথা এক তৃতীয়াংশ বলা হয়েছে। এই বিষয়ে আমাদের দলীয় যেমন আমাদের একত্রিত বলা আছে নারীদের কিভাবে সম্পৃক্ততা হবে, এছাড়া আমাদের অপরাধে দলীয় কোনো সিদ্ধান্ত আমি আমাদের আলো ভাই, আমাদের হারুন ভাই, ভাইয়ের পরিচালনা কাজে জড়িত। তো ওনাদের মাধ্যমে আমরা জানতে চাই, এবং জেলা পর্যায়ে নারী সম্পৃক্ততা, নারী ক্ষমতা এবং নারীদের মূল্যায়নের বিষয়ে আমাদের দলীয় বিষয়গুলো সম্পর্কে আমরা আপনার প্রশ্নটা বুঝতে পারছি যে সংগঠনে নারীদের সম্পৃক্ততার বিষয়ে আপনি বলছেন। আলো ভাই একটু বলেন।
আমি 78 সালের কথা বলছিলাম। জিয়াউর রহমান যখন প্রথম ক্ষমতায় আসলেন, শুনেন আমার কথা, জিয়াউর রহমান যখন প্রথম ক্ষমতায় এলেন, নারী এই নারী নিয়ে জিয়াউর রহমান সর্বপ্রথম কাজ করেছেন। আমাদের দেশের অর্ধেকের বেশি নারী, এটা যেমনি ভাবে আপনি সত্য কথা বলেছেন, এই জিয়াউর রহমান সাহেব এটা সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন। এই জন্য আপনারা জানেন উনি নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় করেছেন। এই যে শিশু একাডেমি, তারপরে এই নৃত্যকলা, তারপরে এই শোনেন, তারপরে আমাদের যে এই যে গার্মেন্টস, এটার উদ্যোক্তা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি নারীদেরকে পিছিয়ে রাখতে চায়নি। নারী শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ উনি অবৈতনিক করে দিয়েছিলেন, এবং পরবর্তীতে আমরা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াও 8ম শ্রেণী পর্যন্ত উনি নারীদেরকে অবৈতনিক ভাবে পড়াশোনা করিয়েছেন, এবং ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়ার কথা ছিল খালেদা জিয়া। বিএনপি নারীদেরকে নিয়ে সবসময় চিন্তা করে, কারণ এটা একটা জনগোষ্ঠী, অর্ধেকের নয়। আগামী দিনে আমরা এই নারীদের জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার 31 দফার মধ্যে সুস্পষ্ট সুনির্দিষ্ট ভাবে উনি তার কথা লিখেছেন। তাই নারীরা আমাদের আগামী যেমনি ভাবে আমাদের কাছে সম্মানিত, নারীরা আগামী দিনে আমাদের পুরুষের পাশাপাশি থেকে তারা রাজনীতি করবে, এবং 1/3 নয়, আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলা আছে আমাদের জন্য 100 জনের মধ্যে 30 জন নারী থাকে আমাদের কমিটিতে। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাদেরকে। নারীকে বাদ দিয়ে কোনো উন্নয়ন নয়, নারীকে বাদ দিয়ে কোনো দেশ কোনো সমৃদ্ধ। শুধু প্রশ্নটা করবেন দয়া করে, কোনো ভূমিকা দিয়ে না, আমরা সময় কম। আমি শামসুদ্দিন শামু, সদস্য সচিব, নোয়াখালী পরিষদ সমিতি। আমার একটা প্রশ্ন, সময়মত কাউন্সিল একটি দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করার অন্যতম মাধ্যম। আপনাদের দল সময় মতো কাউন্সিল করার ক্ষেত্রে দলকে সুসংগঠিত করার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। জনাব হারুনুর রশিদ আজাদ, মানে নিয়মিত কাউন্সিলের কথা বলছেন আপনি? হ্যাঁ, বুঝতে পেরেছেন, বলুন তো। ধন্যবাদ। আসলে সাংগঠনিক ক্ষেত্রে এই ঘাটতিটা আমাদের সকল পর্যায়ে আছে, এটা হলো অপ্রিয় সত্য কথা। আমাদের চিঠিতে আমরা যখন আমরা একটা উপজেলা কমিটি দিই, আমরা সুনির্দিষ্টভাবে আমরা সেখানে আমাদের বলা থাকে 45 দিনের মধ্যে সম্মেলন আয়োজন করতে হবে, কিন্তু দেখা যায় 3 বছর 4 বছর 5 বছর 6 বছর হয়ে গিয়েছে। এটার আমাদের কিছু সাংগঠনিক, আমাদের যে পার্টির আমাদের কেন্দ্রীয় লেভেল থেকে আমাদের এগুলো অফিসিয়াল লেভেলে এটার কোনো মনিটরিং সেল নেই, না থাকার কারণে আমাদের জবাবদিহিতা নেই। আজকে যদি কেন্দ্র থেকে আমাদেরকে একটা শোকজের মতো একটা চিঠি লিখতো যে আলো সাহেব, হারুন সাহেব, আপনাদেরকে 6 মাসের জন্য আমরা এই দায়িত্ব দিয়েছি, কমিটি সব সম্পন্ন করে আপনারা জেলা সম্মেলন করবেন, কেন কি কারণে পারেননি আপনারা ব্যাখ্যা সহ ব্যাখ্যা দান করুন। কিন্তু অপ্রিয় হলো সত্য, এই অফিসিয়াল এই আমাদের যে রুটিন কাজগুলো, এগুলো আমাদের মধ্যে একটু ঘাটতি আছে, এবং আমাদের জবাবদিহিতার বিষয়টা আমাদের মধ্যে একটু ঘাটতি আছে। সুতরাং এই কারণে আমরা এই যে শামসু যে কথাটা বলেছে খুবই মূল্যবান একটা, আমরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমরা আমাদের দলীয় কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে আমরা পারি না। ধন্যবাদ। এর পরবর্তী প্রশ্ন মাহমুদ হাসান শাকিল, বলেন বলে ফেলেন। শাকিল বলো। শাকিল ব্যাপারে ওইনে শেষ করো, অন করেন না ভাই, শুধু প্রশ্নটা। নাবিল, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আমার নাম নাবিল, আমি নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী। আমি যে কথা জানতে চাই, নোয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব এবং আহ্বায়কের কাছে, তরুণ নেতৃত্ব নিয়ে দলের বার্তা, কি আবার বলো? তরুণ নেতৃত্ব হ্যালো, বুঝে জানে তরুণ নেতৃত্ব নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশেষ বার্তা রয়েছে। এই বিষয়ে আপনারা কত শতাংশ তরুণ নেতৃত্বের অন্তর্ভুক্ত কথা ভাবছেন, যে কথা আমি জানতে চাই। ধন্যবাদ। বলেন। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছে এই তরুণ নেতৃত্বের প্রতি, তরুণদের প্রতি
4 কোটি, দেশে প্রায় 4 কোটি এই তরুণ এবং যুবকরা আছে, যারা বিগত 17 বছর ভোট দিতে আপনারা জানেন এই তরুণরা ইতিমধ্যে তারা তাদের অবস্থান তুলে ধরার জন্য তারেক রহমান কাজ করছেন। ইতিমধ্যে উনি সবচেয়ে তরুণদেরকে এবং এই যুবকদেরকে পেছনে ফেলে রেখে এই দেশের কোনো উন্নয়ন করা যাবে না। তারেক রহমান এটা সুস্পষ্টভাবে একটি জাতিকে যদি উন্নতির চরম শিখরে নিয়ে যেতে হয় তাহলে কোনোভাবেই এই যুব সমাজকে বা এই তরুণ সমাজকে বাদ দিয়ে নয়। তাই ইতিমধ্যে নিষেধ করছে। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই তরুণ এবং এই যুবকদের প্রতি। তাই আমি মনে করি তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, তরুণরা এই দেশটাকে বিনির্মাণ করবে, তরুণরা এই দেশটাকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। নেক্সট কোশ্চেন দ্রুত। আমি অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল, ওদের শেষে। এডিশনাল পাবলিক প্রসিকিউটর, নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালত। আমার প্রশ্নটা হচ্ছে, গত 15 বছরে ফ্যাসিবাদী শক্তি 5 আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পলাতক ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গোটা দেশটাকে একটা মৃত্যু উপত্যকায় পরিণত করেছে, অসংখ্য জুলুম, নির্যাতন, লুটপাট, অবিচার করেছে। আপনারা ক্ষমতায় গেলে, আপনারা ক্ষমতা যাওয়ার জন্য, নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যে। আপনারা ক্ষমতায় গেলে আগামী দিনে আইনের শাসনের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করার জন্য কি পরিকল্পনা গ্রহণ করেছেন? আমাদের জনাব সদস্য সচিব। বাইরে সাউন্ড যাবে না। বিগত পলাতক, ফ্যাসিস্ট এবং পতিত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার প্রক্রিয়া এবং সংস্কার কর্মসূচি এবং নির্বাচন, এগুলো আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট করেছে। এবং বর্তমান সরকারের সাথে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ইউনূস সরকারের নেতৃত্বাধীন, তারাও আমাদের সাথে এই বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি। জাতীয় ঐক্যমতের যে বৈঠক, সেখানে আমরা ঐক্যমত পোষণ করেছি। এখন বিষয়টা হচ্ছে, আমি আগেই পূর্ব বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আগামী দিনে একটা কঠিন সময় আসছে এবং এটা আমাদের তারেক রহমানের বক্তব্য মর্মবান। তা আমি মনে করি পুরনো ধারার যে রাজনীতি, সেই রাজনীতি যদি অব্যাহত থাকে তাহলে আমরা কিন্তু একটা কঠিন পরিস্থিতির মুখে পড়ব। আমাদের নেতা তারেক রহমান এই রাষ্ট্র সংস্কার এবং দিন বদলের এবং তরুণ প্রজন্মের ভোটারদেরকে বিএনপির দিকে আকৃষ্ট করার জন্য অনেকগুলো কর্মসূচি, অনেকগুলো রাজনৈতিক চিন্তা ভাবনা তিনি জাতির সামনে উপস্থাপন করেছেন। এবং আমি মনে করি এর সাথে আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার যে ভিশন, সেটা খুব স্পষ্ট করে উল্লেখ করতে হবে আগামী দিনে। সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহার হয়তো আসবে, যদি আমরা নির্বাচনে যখন দলের হাইকমান্ড থেকে সেটা দিবে। তা আমি মনে করি যদি আমরা যদি পরিবর্তনের রাজনীতি উপহার দিতে না পারি, তাহলে কিন্তু আমরাও কিন্তু ইতিহাসের কাঠগড়ায় কঠিনভাবে আমাদেরকে দাঁড়াতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা বেশি প্রশ্ন নিব না। আর কয়জন? 3 জন। দ্রুত। আমাদের নোয়াখালীতে যে জলাবদ্ধতা, দখল এবং দূষণ প্রতিরোধে আমাদের নতুন নেতৃবৃন্দের কাছে আমাদের এটা আমাদের সাবেক মেয়র মহোদয় বলবেন। ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা আমার কাছে উত্তরটা আছে, যথার্থ উত্তর আছে। আমি স্থানীয় সরকারের প্রায় 12 বছর এই নোয়াখালী পৌরসভার দায়িত্ব পালন করেছি, তা আপনারা অনেকে জানেন। এখানে বাস্তব কিছু প্র্যাকটিক্যাল অফিসিয়াল অভিজ্ঞতা আমার আছে। সেটা হচ্ছে, আমাদের এই শহরটি একটা প্লেটের মতো। প্লেট বুঝছেন? আমাদের রুরাল এরিয়া, গ্রামীণ যে অবকাঠামো, সেই এরিয়াগুলো একটু উঁচু, আমাদের শহরটা একটু নিচু। এখন এটা একটা সমস্যা। আর সেকেন্ড সমস্যা হলো, আমাদের এই শহরটি যখন গড়ে ওঠে তখন কিন্তু আমাদের শহরে আমরা মাস্টার প্ল্যান করতে পারি নাই। মাস্টার প্ল্যানটা হয়েছে অনেক বিলম্বে। আর নতুন যে জেলা শহরগুলো ইতিমধ্যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, আগে মাস্টার প্ল্যান অ্যাপ্রুভাল হয়েছে, তারপর মাস্টার প্ল্যানকে সামনে রেখে সেই জেলা শহরগুলো আপনারা দেখবেন, যখন নতুন জেলা শহরে আপনারা যান,
তখন দেখবেন যে সবগুলো কাঠামো খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমাদের এই নোয়াখালী অগোছলভাবে এই নোয়াখালী জেলা শহরটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এর অনেক পূর্বে গণপূর্ত থেকে একটা মাস্টার প্ল্যান করা হয়েছে, সেটা সনটা আমার মনে নেই। আর আমাদের নোয়াখালী পৌরসভার তত্ত্বাবধানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আরেকটা মাস্টার প্ল্যান করা হয়েছে, সেই মাস্টার প্ল্যানটা আমি সম্পন্ন করেছি, তখন আমি দায়িত্বে ছিলাম প্রতিনিধি হিসাবে। এবং আমাদের অপরিকল্পিত বাড়ি ঘর, অপরিকল্পিত আমাদের ড্রেনেজ ব্যবস্থার কারণে আমাদের এই শহরে জলাবদ্ধতা লেগে আছে। আর আমরা রুরালের সাথে আমাদের যে আরবানের যে ড্রেনেজ যে আমাদের যে এগুলোর কি বলে এটাকে যে লেভেলটা আমরা এখনো সমন্বয় করতে পারিনি, যার কারণে আমি মনে করি বিশেষজ্ঞ টিমের মাধ্যমে এগুলা মাঠ পর্যায়ে যা সম্ভাব্যতা যাচাই বাছাই করে এগুলা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং গ্রহণের মধ্য দিয়ে কিন্তু আমাদের জলাবদ্ধতা নিরসন হবে এবং আমাদের এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নকর্তা আর কয়জন? দুজন। আমি যে কথা জানতে চাই, আমি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতে প্রশিক্ষিত কর্মী রাজনৈতিক দলের প্রাণ। নোয়াখালী জেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের মাঝে প্রশিক্ষণের কোনো পরিকল্পনা আছে কি? জনাব সভাপতি, প্রশিক্ষণের কোনো পরিকল্পনা আছে কিনা দল থেকে? আপনারা জেনেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বিশেষ করে নেতা আমরা যারা এখন নোয়াখালী জেলা বিএনপির দায়িত্বে এসেছি, আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য আগামী যে সমস্ত ছাত্র এবং যুবক আছেন তাদের জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব, তাদের জন্য আমরা সেমিনারের ব্যবস্থা করব, সিম্পোজিয়ামের ব্যবস্থা করব এবং তাদেরকে নিয়ে আমরা 19 দফা 31 দফা নিয়ে তাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং রাষ্ট্র কাঠামোতে বিএনপির কি ভূমিকা, আগামী দিনে বিএনপি কি করতে চায়, জাতি গঠনে বিএনপি কি করতে চায়, সেটা ইনশাল্লাহ আমরা করব এবং তরুণদেরকে আমরা সবার আগে প্রায়োরিটি দেব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, বলেন। আমি আপনাদের কাছে আমার প্রশ্ন 2024-এর গণ অভ্যুত্থান সম্পর্কে আপনাদের প্রত্যাশা ও প্রাপ্তির মূল্যায়ন জানতে চাই। আবার বলো, আমরা বুঝি নাই তোমার প্রশ্ন। 2024-এর গণ অভ্যুত্থান সম্পর্কে আপনাদের প্রত্যাশা ও প্রাপ্তির মূল্যায়ন সম্পর্কে জানতে চাই। জুলাই গণ অভ্যুত্থান আছেন বলে দেন। জুলাই এবং সর্বজনীন পৃথিবীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবসময় 30 বছরে, কেউ কখনো 50 বছরে, কখনো 20 বছরে এবং ফ্যাসিজম যখন একনায়তন্ত্র যখন এককভাবে একটি দেশকে পরিচালনা করে তখনই দেশের মধ্যে এই ধারার সৃষ্টি হয়। আমরা বহু আগে থেকেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল এই দেশের আপামর জনসাধারণ, দলমত নির্বিশেষে সবাই। আমরা এর একটা পরিণতি 17 বছর আমরা করেছি। 17 বছর পরে আমরা এর একটা রেজাল্ট পেয়েছি। আমরা চেয়েছিলাম এই যে 5ই আগস্ট এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়, এটা আমাদেরকে আরো বেশি প্রলুব্ধ করবে, জাতি গঠনে সবচেয়ে বেশি কাজ করবে আমাদের এই চেতনা। কিন্তু ইতিমধ্যে আমাদের যে বিপ্লব, আমি কিছুটা হলেও আমার কাছে হতাশাজনক মনে হচ্ছে। আমরা চাই না এই বিপ্লব কোনোভাবেই যেন এই বিপ্লব বিফলে না যায়। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে লক্ষ্য করেছেন, তারা কিন্তু অত্যন্ত সচেতন, সুচারুভাবে তারা এটা পর্যবেক্ষণ করছেন। ইতিমধ্যে অনেক ছোটখাটো কিছু ভুল বুঝাবুঝি আমাদের মধ্যে হতে পারে, কিন্তু এই জুলাই বিপ্লব, এই আগস্ট বিপ্লব, এটাকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো সুযোগ নাই। আমি মনে করি আমার অনেক কোমলমতি সন্তানেরা এখানে আত্মাহুতি দিয়েছে, আমার অনেক সন্তান, অনেক ভাই, অনেক শিশু, অনেকেই আত্মাহুতি দিয়েছেন। তাদের
শেষ করুন। আসসালামু আলাইকুম, আমি রাশিদুল ইসলাম সোহাগ, নোয়াখালী সরকারি কলেজের একজন ছাত্র হিসেবে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষা রাজনীতি বন্ধের ব্যাপারে যে একটা মত সৃষ্টি করে অনেক ক্যাম্পাসগুলোতে এই সমস্যার সৃষ্টি হচ্ছে, পাশাপাশি যে সহ অবস্থানের কথা যে বলা হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনাদের থেকে মানে আপনাদের করণীয়টা কি, বা আপনারা কি করতে পারবেন? শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধের চক্রান্ত ছাত্রদের ভূমিকা এটা আসলে অনেক সময় লাগবে। আমাদের ৭৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা সংগ্রাম, ৯০-এর এরশাদ বিরোধী এই আন্দোলন অভ্যুত্থান, অথবা ২৪-এর যে অভ্যুত্থান, এই সমস্ত অভ্যুত্থানে আমাদের ছাত্র সমাজের অবদান হচ্ছে সবচেয়ে বেশি, এবং এটাকে কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই। আজকে আমাদের ছাত্রদের এই ভূমিকাকে ম্লান করার জন্য একটি মহল, যারা সাম্প্রদায়িক রাজনীতির সাথে যুক্ত, তারা আজকে এই অপকর্মের সাথে তারা আমি মনে করি যুক্ত। আমরা কোনোভাবে বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল যে ইতিহাস আছে, সেই ইতিহাসকে ম্লান করার জন্যই কিন্তু আজ তাদের এই হীন ষড়যন্ত্র। তাই আমি মনে করি এটা কোনোভাবে, আমরা একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমরা কোনোভাবে এটাকে সমর্থন করব না। তবে ছাত্র রাজনীতির, আমি এর সাথে একটা যোগ করি, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া প্রয়োজনীয়তা রয়েছে। আজকে ছাত্রদের ব্যাপারেও কিন্তু আজকে দেশের সাধারণ মানুষের বা যে ধারণা, এটার মধ্যে কিছুটা আমাদের ঘাটতি আছে, কিছুটা আমাদের সমস্যা আছে। তাই আমি মনে করি ছাত্র রাজনীতির যে প্যাটার্ন, এটা পরিবর্তনের খুবই প্রয়োজনীয় আছে, এবং ছাত্রদেরকে মানুষ যেন সম্মানের চোখে দেখে, সমীহ চোখে দেখে, এটাও কিন্তু আজকে চিন্তা। যেরকম ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মহানায়ক হচ্ছে ছাত্ররা, পাশাপাশি এখানে মাদ্রাসা ছাত্ররা আছে, এখানে আপনার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আছে। আজকে কিন্তু এই অভ্যুত্থানটাকে একটা মহল তাদের অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু অন্যান্য যে শরিকগুলো আছে তাদেরকে আজকে তাদের কথা অনেকে বলেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্যান্য রাজনৈতিক দল এখানে ছাত্র জনতার একটা চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু এই চূড়ান্ত পরিণতিতে হয়েছে। যেরকম মুক্তিযুদ্ধের চেতনাকে একটি দল ব্যবহার করে এটাকে ম্লান করে দিয়েছে, আজকে ৯০-এর গণ অভ্যুত্থানের এই চেতনাকে ম্লান করার জন্য একটি গোষ্ঠী আজকে অপতৎপরতায় লিপ্ত। তাই আমি মনে করি আমরা আন্দোলনকামী যে সমস্ত শক্তি আছে, যে কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে ঐক্যকে সুদৃঢ় রাখতে হবে, সুসংগত রাখতে হবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি, সর্বশেষ দ্রুত বলেন। না এর বাইরে আমি মোহাম্মদ নবী, বেগমগঞ্জ থানা বিএনপির সদস্য। আমি যে কথা জানতে চাই, আজকের অনুষ্ঠানের সবাইকে আমার ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি আমি নোয়াখালী জেলার দুজন অভিভাবক জানতে চাই যে তারেক রহমান নির্দেশিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় যদিও কৃষি এবং কৃষকের কথা বলা হয়েছে, অতএব নোয়াখালীর বিষয়ে আমি আপনাদেরকে জানতে চাই যে নোয়াখালী দক্ষিণাঞ্চলে কৃষি ও কৃষকদের নিয়ে আমাদের ভূমিকা কি হবে। ধন্যবাদ। এটা দিয়ে শেষ করেন। আমাদের বিপ্লবগুলো আমাদের সবুজ বিপ্লব, আমরা সবসময় রহমান সবুজ বিপ্লব করে খাল থেকে উঠেছে মানুষের, তারই জ্যেষ্ঠ সন্তান জনাব আর দরকার নেই, তিনিও মানুষের কাছে তার পিতা নারী আমাদের নোয়াখালী দক্ষিণাঞ্চল শেষ করে দিচ্ছি। অনেক সম্ভাবনা অবস্থান তৈরি হয়েছে, এটার পেছনে অনেক কাজ করতে হয়েছে। আমরা মনে করি নোয়াখালীর দক্ষিণাঞ্চলে একটি মহাপরিকল্পনা মনে আছে কিনা জানি না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যখন সারা বাংলাদেশ ঘুরছিলেন, তখন উনি এই সুবর্ণচরটা ওনার ভেতরে, ওনার মগজে আছে। আমি আশা করি যদি আল্লাহ আমাদের কখনো ক্ষমতায় নিয়ে আসে, ইনশাল্লাহ আমাদের নোয়াখালী এই সুবর্ণচরকে আরও বেশি আমরা এই দক্ষিণ অঞ্চলকে আগামী পরিকল্পনা। ধন্যবাদ প্রিয় সুধী এবং যারা শুনছেন। আমরা দীর্ঘক্ষণ আজকের এই অনুষ্ঠান আপনারা ধৈর্য ধরে আমাদেরকে শুনছেন। আমি এই দ্রোহ যাত্রার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আলমগীর আলু, জনাব হারুন রশিদ আজাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইনস্টিটিউট ছাত্র
এনএসটিউ ছাত্র আমাদের সর্দার মাহমুদুল হাসান দুর্জয় এবং আমাদের আফজাল হোসেন শরণ সহ যারা আছেন, আজকের এই আলাপের মধ্য দিয়ে অনেকগুলি আলাপ আমরা করেছি, অনেকগুলি প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমি এটা ধন্যবাদ জানাই এই জন্যই যে এই প্রথম আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বকে আমাদের প্রশ্নের মুখোমুখি করতে পেরেছি এবং ওনারা আমাদের এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। আপনাদের কাছে আমরা বলতে চাই যে দ্রোহযাত্রার এটা কিন্তু প্রথম এপিসোড। আমরা কিন্তু এই এপিসোডটা আমরা চালিয়ে যেতে চাই। আমরা আগামী কোনো অনুষ্ঠানে আগামী যে নেতৃত্ব আছেন, অন্য যে নেতৃত্ব আছেন, সমাজের শিক্ষকরা কি ভাবছেন এ দেশটি নিয়ে, আমাদের সমাজের আইনজীবীরা কি ভাবছেন, পেশাজীবীরা কি ভাবছেন, আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষ কি ভাবছেন, এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে এই কর্মসূচিগুলি চালিয়ে যাব। এই কর্মসূচিগুলি চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যে জিনিসটি আজকে আমরা অর্জন করলাম সেটা হচ্ছে আমরা যে পলিটিক্যাল ইসলামিস্টদের কথা বললাম, আমরা একটা কালচারাল প্যাসিস্টদের কবলেও বিগত 17 বছর ছিলাম, যারা কালচারালি প্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা চালু রাখার জন্য এই শিল্পকলা সহ অন্যান্য কালচারাল প্রতিষ্ঠানগুলিকে যারা দখলে নিয়েছে। আমরা এই কালচারাল প্যাসেজদের বিপরীতে গণমানুষের সংস্কৃতি বিনির্মাণের জন্য আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে থাকার জন্য আপনাদেরকে দ্রোহযাত্রার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে, আবারও আপনাদেরকে শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর যারা আজকে প্রশ্ন করতে পারেন নাই, আগামী অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন আমরা অগ্রাধিকার ভিত্তিতে দেব। ধন্যবাদ। ক্লোজ করো। ক্লোজ। ওকে, নামাজ পড়বেন কই? আমরা যাই। নামাজ তো এখানে পড়া যাবে না।